ফ্রেন্ডস, আবার একটা নতুন ব্লগ নিয়ে, ভেরি ইন্টারেস্টিং ব্লগ। এবার আমরা যাচ্ছি নেপালে। আজকে 31/3/2026। আমরা 30 জন যাচ্ছি নেপাল সফরে। এবার আমাদের মেন টার্গেট হচ্ছে মুক্তিনাথ দর্শন এবং পশুপতিনাথ দর্শন। এর আগে আমি একবার গেছি নেপালের অভিজ্ঞতা আমার আছে। একটু কস্টলি জায়গা, তবে চলুন, খুব সুন্দর। কলকাতা থেকে যারা এসেছে 14 জন, তারা আমার বাড়িতে রাত্রে ছিল। আর আজকে আমরা এই সকালবেলা ইন্টারসিটি এক্সপ্রেসে যাচ্ছি। এখান থেকে নকশালবাড়ি নামবো। নকশালবাড়ির থেকে কাকরভিটা হয়ে ওখানে আমাদের গাড়ি টাড়ি সব রিজার্ভ করাই আছে। গাড়ি এসে দাঁড়াবে, গাড়ি উঠে যাবো সব। চলুন, ইন্টারেস্টিং, খুব ইন্টারেস্টিং হবে। সবাই থাকুন সাথে, দেখি কি হয়। দারুণ মজা ট্রিপ এবার। 31 তারিখ সকাল 7:30 আমরা ডালখোলা স্টেশনে। 15 জন রওনা দিলাম ডালখোলা থেকে। 12 জন আসছে রায়গঞ্জ থেকে গোপালের সাথে। এই ইন্টারসিটি এক্সপ্রেস কাঠিয়ার শিলিগুড়ি, এটাতে আমরা নকশালবাড়িতে 10টার সময় নামবো। আর 3 জন আসছে কুচবিহার থেকে, সুনীলবাবু। এই যে চলে আসলো ট্রেন সঠিক সময়, আলুয়াবাড়ি রোড। এখানে নন্দিতাদি আমাদের সাথে দেখা করবে, কিন্তু নন্দিতাদিকে আমাদের ট্রেনের কোচের লোকেশনটা ঠিকমতো না বলাতে খুব বেশি সময় আমরা নন্দিতাদির সাথে কথাও বলতে পারলাম না। একটু তাড়াহুড়া হয়ে গেল। আর দিদিভাই একটু দৌড়াদৌড়িও করলেন, ঠিক হয়নি। আমাদের আগের থেকে একটু সিরিয়াস হওয়া উচিত ছিল বিষয়টা নিয়ে। যাই হোক, শেষ অবধি দেখা গেলো, অনেক খাওয়ার ফল মূল দিয়ে দিলেন নন্দিতাদি। সে এক কঠিন ব্যাপার। আচ্ছা, এটা আমাদের ওই যে ইয়েরটা, এর নাম কি, তাপস দাদা ভাই, মুক্তি দিয়ে বাদল বাবু। এটা আমাদের ফল, ওই যে দিয়ে দাও, এটা আমাদের ফল। এটা ইনে অনেকে দিয়ে দেবেন, প্রভাত বাবুকে দিয়ে দেবেন। কিসের জন্য? প্রভাত বাবুকে দিয়ে দেবেন কাগজ। ও, এটা আমি দেবো। এই ওঠেন 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 ওঠেন। ছাড়েন। এই এতগুলো কি করে বই পাওয়া? না না না, করে ব্যাপার না। মুড়েছে। দেখো, একটা ফটো তুলবো ভাবলাম সেটা। না, যা আমরা সব নিজেরাই ফটো হয়ে গেছি। নন্দিতাদি। হ্যাঁ স্যার, এই টাটা ভালো টাটা মতো যান। হ্যাঁ, আমরা 4টা কম্পার্টমেন্টে পড়ে। হ্যাঁ তো 4টা কম্পার্টমেন্টে অনেক ওদিকে। অনেক দূর। হ্যাঁ, অনেক দূর। খেয়াল করি না। হ্যাঁ। টাটা। যান। ওটা প্রভাত বাবুকে আমাদের আর এক যোগী ভাই, এই যে অনুপম বাবু, নকশালবাড়িতে আগেই আমার সাথে কন্ট্যাক্ট করেছেন। আমি কন্ট্যাক্ট করেছিলাম, ওনার সাথে দেখা হয়ে গেল। উনি সবার জন্য ঠান্ডা পানীয় ব্যবস্থা করেছেন। বললেন কি খাবেন? হলো অল্প করে ছোটো কয়েকটা গ্লাস নেবেন, সহজে ডিস্ট্রিবিউট করা যায়। তো অনুপম বাবু সবাইকে ঠান্ডা পানীয় খাওয়ালেন। গোপাল একটু মজা করলো সবার সাথে। তো যাই হোক, এই নকশালবাড়ি একদম 10টার সময় আমরা নেমে গেছি। আর ইতিমধ্যে পানি ট্যাঙ্কিতেও কিন্তু সুনীলবাবুরা চলে আসছেন। আমরা এখন 27 জন এখন একসাথে। নকশালবাড়িতে অনুপমবাবু থাকাতে আমাদের একটু সুবিধা হলো। কটা বাজে? 10:43। উনি সব টোটো আগের থেকে বলেই রেখেছিলেন, ঠিক করে রেখেছিলেন। আমরা 27 জন 6টা টোটোতে নিয়ে নিলাম। মালপত্র প্রচুর হয়ে গেছে। আর এই দেখুন, এইখানে কিন্তু অনেকগুলো ঝামেলা রয়েছে। এই যে গেট পার হতে, বিষয়টা কিন্তু সহজ নয়। এই যে নকশালবাড়ির থেকে পানি ট্যাঙ্কি যাওয়া, তারপরে সেখান থেকে গেট পার হওয়া, এই বিষয়গুলো অনেক ঝামেলা আছে। এত লাগেজ, একবার স্ক্যানিং হচ্ছে। এখানে অনেক ঝামেলা। নকশালবাড়িতে নেমে পানি ট্যাঙ্কি চেকিং পয়েন্ট, যেটা বেঙ্গল চেকিং পয়েন্ট ক্রস করলাম। তারপরে এখন আমরা যাচ্ছি নেপাল চেকিং পয়েন্টে। ওখানে চেকিং হবে, ওখানে আবার চেকিং হবে। তারপরে ওখান থেকে আবার টোটো ধরে আমরা আমাদের যেখানে গাড়ি দাঁড়িয়ে। আমি কিন্তু সিম নিয়ে নিই, এখানে একটু সমস্যা আছে। আপনার সিম তো কথা বলা যাবে না। এই কাকরবিটাতে এসে আমাদের সিমগুলো ইনঅ্যাক্টিভ হয়ে গেল। এইখানে সবাই আমরা টাকাগুলোকে নেপালের টাকায় রূপান্তরিত করলাম। আমাদের ইন্ডিয়ার 1000 টাকা, নেপালের 1600 টাকা। সবাই করলো, অনেকগুলো টাকা। এখানে প্রায় আমরা একজন 5000 10,000 করে এখানে সব টাকাগুলোকে ব্রেক করে নিলাম, মানে কনভার্ট করে নিলাম। আর এই যে দেখো আমাদের বাসটা কিন্তু খুব সুন্দর ছিল। এই আমাদের যে ট্রাভেল এজেন্ট যেভাবে কথা বলেছে সেভাবে কিন্তু কাজ করেছিল, আমি পরে দেখলাম। যাই হোক, টাকা তো ভাঙানো হলো। বাসের জায়গা আগের থেকে আমরা বলে দিয়েছিলাম, যে আগে বসবে সে বেশি টাকা দিবে, যে মাঝখানে বসবে সে মাঝারি টাকা, আর যে পিছনে বসবে সে একটু কম টাকা দিবে। যার ফলে এবার সিট নাম্বারে খুব একটা অসুবিধা হয়নি। বাসটা কিন্তু খুব ভালো ছিল, এসি বাস। আমরা কিন্তু রান্না করেই নিয়ে এসেছি। আমি সকালবেলা উঠে ফ্রাইড রাইস বানিয়েছি, সবাই প্যাকিং করে নিয়েছি প্রত্যেকের জন্য। সিলভার ফয়েলে প্যাক করা হয়েছে। বাসের মধ্যে ভিডিও চলছে, আমাদেরকে রিমোট দিয়ে দিয়েছে, টিভি চলছে। ব্যাস, আমরা সবাই জানি নেপাল ভ্রমণে পাসপোর্ট লাগে না। আমাদের পার্শ্ববর্তী একটা দেশ, বলতে পারেন বিদেশ সফর।
নেপাল সত্যিই, তবে বিদেশ খুব কম জায়গায় নেপালে আপনার মনে হবে বিদেশে আছেন আপনি। বাকিটা আমাদের ইন্ডিয়ার থেকেও বাজে অবস্থা। এখন রাস্তাঘাট সব মেরামতের কাজ চলছে, নতুন করে রাস্তা তৈরি হচ্ছে। বাসের ভিতরে আমরা সব সিনেমা দেখতে থাকলাম। ধুরন্ধর সিনেমাটা চলছিল, তারপরে আমার হাতে রিমোট দিয়ে গেল। আমি বললাম এইসব সিনেমা আমরা দেখবো না, দাও একটু ভালো আমরা সিনেমা দেখি, তোমাদের এইসব মারপিটের সিনেমা দেখা যাবে না। যাই হোক, অনেক রাত্রে আমরা এসে জনকপুর পৌঁছালাম। জনকপুর যখন পৌঁছালাম তখন ঘড়িতে বাজে 10টা। লম্বা সফর, এতক্ষণ বাসে বসে থাকার অভ্যাস আমাদের নেই। আমরা তো ইন্ডিয়াতে ট্রেনে সফর করি, আমাদের গাড়িটা থেকেই গেল। ওখানে একটা সুন্দর হোটেলের ব্যবস্থা ছিল, আগের থেকে এগুলো ব্যবস্থা না করা থাকলে খুব অসুবিধা হতো। রাত্রি 10টার সময় আমাদের জন্য একদম অপেক্ষা করছে 11টা ঘর, আমরা 30 জন, প্রত্যেকে একদম নিজের পছন্দ মতন ঘরটা নিয়ে নিলাম। পরের দিন সকালের দৃশ্য এটা। পরের দিন সকালে 1/4/2026 তারিখ ভোরবেলায় আমি আমার ঘরে একটু রান্না করে নিলাম। যে বাসটা আমাদের ড্রাইভার বলে দিয়েছে যে 9টার মধ্যে কিন্তু এখান থেকে বেরোতে হবে, কাঠমান্ডু নাহলে পৌঁছাতে অনেক রাত হয়ে যাবে। এই জন্য আমি সকালে উঠে কিছুটা রান্না এগিয়ে রাখলাম। 6টার সময় আমরা বেরোবো সাইট সিন করতে, জনকপুর ধাম সাইট সিন করতে। সামান্য কিছু রান্না করেছি। OnePlus ये मेरा बास है और ये सुंदर होटल, बाबा दारुण होटल ना। आप लोग बस में आए हो? हाँ, মিথিলা হোটেল খুব সুন্দর, দারুণ। আমরা এখন যাচ্ছি, এখন ভোর 6:15, একটু মেঘলা ওয়েদার কিন্তু দারুণ। আমরা এখন যাচ্ছি মন্দির দর্শনে, মাতা সীতার মন্দির দর্শনে। ওকে, চলো দেখো আজকে কত তারিখ, আজকে হয়ে গেল হ্যাঁ 1 না মার্চ, 1/4 এপ্রিলের 1 তারিখ, 1/4/2026। গতকাল আমরা এখানে রাত্রি 10টার সময় ঢুকেছি। তো হোটেল সব অ্যাডভান্স করা ছিল বলে বাঁচা গেছে, কোনো সমস্যা হয়নি। সরাসরি হোটেলে আসলাম, খুব সুন্দর হোটেল, দারুণ হোটেল। बोले हाँ हाँ देखिए यहाँ क्या क्या देखना है, इसको थोड़ा भाई से सुनते। भाई का नाम क्या है? मेरा नाम धर्मेंद्र शाह। धर्मेंद्र शाह जी। बोलिए ये रतन सागर, ये रतन सागर हुए। यहाँ पे 6 महीने बारात रुका था। अच्छा। जो हम लोगों का पूर्वा, जो हमारे जो बुरुज लोग हैं, बूढ़े लोग हैं, वो लोग जैसे बताएं वैसे ही हम सब बताते हैं। इसमें पुजारी जैसे बोलते हैं वैसे ही बोलते हैं। ये आगे संकट मोचन, ये आगे दूल्हा दुल्हन मंदिर, जहाँ पे श्री राम जी शादी करके फर्स्ट रात रहे। अच्छा। ये बाबा, ये संकट मोचन। ये शिव मंदिर, इसमें नहा धोआ के इसमें गौरी पूजन करती थी। अच्छा। ये बाबा भूतनाथ, जैसे पशुपतिनाथ है ना, वैसा ही इधर भी कल्चर जैसा है। ये भूतनाथ में 2 मंदिर है, काल भैरव और ये भूतनाथ, दोनों दर्शन होता है। जैसे काठमांडू में बड़ा पशुपति में जो दर्शन करते हैं ना, जैसा कल्चर है ना, वैसा ही करके बनाया हुआ है। उधर तो पास से दर्शन है, वही है पास से दर्शन होता है। ये राजा जनक जी का कुटिया, जो सारा ये बड़ा बिल्डिंग है। हाँ, ये सीता मैया का शादी करके सारा संपत्ति दान में दे दिया था, अपने लिए एक आश्रम बनाया था राजा जनक जी है। राजा जनक जी। उसके बाद ये आएंगे राम मंदिर, ये कुलदेवी, राजा जनक जी का कुलदेवी शक्तिपीठ। उसके बाद आएगा लक्ष्मण मंदिर, ये जानकी मंदिर, और ये चारों भाई का लगन मंडप। चारों भाई के साथ एक साथ हुआ था। इतना है, इतना 2 घंटा में हो जाएगा। हाँ, ये 2 घंटे। শুরু আর শেষ, মাঝখানেটা বলবা না কিছু, হ্যাঁ মাঝখানে কি হলো, কি শুরু কি হলো আর শেষ কি হলো? চলো আমরা পায়ে হেঁটেই দেখি। चलिए बाबू, ये सब ऑटो वाला है ना? ना ना ना, रुकिए, हम लोग बड़ा मंदिर देख के आते हैं। रहेंगे यहाँ 4 दिन रहेंगे। কে আছে নাই? মিথিলা অবধ ধর্মশালা, জনকপুর ধাম, ফার্স্ট ক্লাস। ছোটোখাটো কিছু মন্দির আছে, কিন্তু মূল মন্দিরটাই আমরা দেখবো। হ্যাঁ, জানকী দেবী যে মন্দিরটা, হ্যাঁ পায়দাল হ্যাঁ, ওটা একটু দেখি। पैदल में जाएगा, खूब सुंदर। जनकपुर धाम मिथिला, नहीं पैदल जनकपुर धाम मिथिला। এখানে 6-7টা মন্দির দর্শন করার জন্য ইন্ডিয়ার টাকায় 100 টাকায় করা যায়, আর নেপালি টাকা 160 টাকা। তো আমরা সিদ্ধান্ত নিলাম আমাদের আজকে কাঠমান্ডু চলে যেতে হবে। দেরি করে বেরোলেই কাঠমান্ডু পৌঁছাতে রাত হয়ে যাবে। গতকাল আমাদের অনেকটা লম্বা সফর ছিল, তাই না? 9 ঘন্টা জার্নি, একটা বেরিয়েছি 9 ঘন্টা। কিন্তু আপনি যে কোনো পয়েন্ট থেকে, আপনি যদি, আমি রাক্সল থেকে যে এসেছি না, কাঠমান্ডু ঢুকতে 9 ঘন্টা লেগেছে।
9 ঘন্টার নিচে এখানে যে কোনো এন্ড থেকে ঢুকে 9 ঘন্টা লাগবেই। রাস্তা ভালো না, নাহলে 6-7 ঘন্টা চলে আসে। মিনিমাম 7 ঘন্টা তো লাগবেই যা রাস্তা দেখে। দূরত্ব যা 275 কিলোমিটার রাস্তা। হ্যাঁ, পানি ট্যাঙ্কি থেকে জানকপুর ধাম মিথিলা আর কি। চলুন, ফার্স্ট ক্লাস মাতা সীতার বিবাহস্থল, জন্মস্থান সব এখানে দেখা যাবে। হ্যাঁ, দারুণ একটা অনুভব, আবেগ। এই দেখুন কি সুন্দরভাবে শহরটা সাজানো, ফার্স্ট ক্লাস। আমরা আছি এখন একটা অন্য দেশে, অন্য কান্ট্রিতে, তাই না? অন্য দেশ, বিদেশে। আমরা প্রথমে দেখব সীতা মাতার মন্দির। আমাদের হোটেল থেকে পায়ে হাঁটা দূরত্বেই ছিল। মন্দির খুলে গেছে, সকাল 6টার মধ্যে খুলে যায়। আমাদেরকে আগের দিনই বলে দিয়েছে ড্রাইভার, সকালে তাড়াতাড়ি চলে যাবেন। খুব সুন্দর, জনকপুরে এত সুন্দর মন্দির, সীতা দেবীর মন্দির। সবাই খুব ভক্তি ভরে সকাল থেকে পুজো আর্চা দিচ্ছে। আমরা একটু ঘুরে ঘুরে দেখলাম। একটু হালকা মেঘলা ওয়েদার ছিল, বৃষ্টিও হয়েছে। আশেপাশে বেশ কয়েকটা মন্দির আছে যেগুলো পায়ে হেঁটে দেখা যায়। মন্দিরের ভিতরে তখন জোরে জোরে গান বাজছে। মন্দিরের ভিতরেও আরও অনেকগুলো মন্দির রয়েছে, সেগুলো সব দর্শন করা হলো। তারপরে আমরা স্নান টান সেরেই নিয়েছি সকালবেলা। এখানকার লাড্ডু বিখ্যাত লাড্ডু, 200 টাকা কিলো ইন্ডিয়ান। আর নেপালি কা 320, নেপালি টাকা 320 টাকা। पेड़ा खूब बिक्री है। बाबू बाजार किधर है यार? सब्जी मंडी उधर है। चलो एक सबार खावार जन्य एक लाड्डू निया हलो करा जाए। আমরা সবাই 25 জন আছি দাদা। লাড্ডু প্রত্যেকে 1 টাকা দিতে বলছে। বলছে যারা আধার কার্ড নিয়ে আসছে তারাই পাবে, যারা আধার কার্ড আনে নাই তারা পাবে না। ইন্ডিয়া বলছে আমি সেই বাজে আধার কার্ড বার করেন, 1 টাকা লাড্ডু আধার কার্ডের সঙ্গে তখন মন্দিরের পাশে এখন সকাল 7টা বাজে। মন্দিরের পাশে মার্কেট দেখো, এই দেখো সকালবেলা বীজ খাই নিলাম, এইটা খাওয়া দরকার ছিল। তাহলে এই দেখো कितना के ग्लास बाबू? 50। क्या सुबह सुबह जहर पी लिए, वहाँ लड्डू मड्डू खा लिए। सब्जी बाजार, वाह वाह वाह। परवल क्या भाव? इंडिया 100, 100 টাকা ज़्यादा है। इंडिया 100 টাকা। पटल इंडिया टाका 100 টাকা। परवल क्या भाव बिक रहा है? परवल बिक रहा है 50 के पौवा, 180 के किलो। वो बिक रहा है 120 के किलो। और टमाटर? टमाटर 80 रुपए किलो। और नेपाल में ইতিমধ্যে আমরা টোটো ঠিক করে নিয়েছি। তার আগে এই যে বিবাহ স্থল, এটা 7:30টায় খুললো। এটা দেখার জন্য 7 টাকা টিকিট। নেপালে 10 টাকা, ইন্ডিয়া 7 টাকা। এইখানে দেখো এই যে 4 ভাইয়ের যে বিবাহ হয়, 4 জনেরই কিন্তু বিবাহ মণ্ডপ এখানে তৈরি আছে। শ্রীরামচন্দ্র, ভরত, শত্রুঘ্ন, লক্ষ্মণ সবারই বিবাহ মণ্ডপ এখানে তৈরি আছে। খুব ভালো লাগে এগুলো, আমরা পড়েছি তো, দেখতে খুব ভালো লাগে, সব জানা গল্প। তারপরে আমরা টোটোতে করে শুরু করলাম আমাদের সাইট সিন। আমরা হিসাব করে দেখলাম মোটামুটি ঘন্টাখানিকের মধ্যে হয়ে যাবে। 80 টাকা মাথা পিছু ভাড়া ঠিক হলো। সব কিছু দান করে জনকজি এখানে চলে আসলেন এই মন্দিরে। হ্যাঁ, সব দান করে দিয়ে উনি চলে আসলেন এখানে। পায়ের দিকে খেয়াল থাকে। জনকজির মন্দির, উনি বুঝলেন তো সব দান দান করে এই মন্দিরে চলে আসলেন জনকজি। মেয়ের বিয়ে হয়ে গেল, দান মুক্ত, ঋণ মুক্ত হয়ে গেল।
मस्ती में है हाँ ये सब सही है, फर्स्ट क्लास। ये स्टार है, फेमस है ये, हाँ यूट्यूब सब देखेंगे। वाह बहुत सुंदर मस्तीতে আছে তো এই হচ্ছে জীবন হ্যাঁ भाव भाव आ जाता है मूड आ जाता है। हाँ प्रभु है प्रभु है, जागरण करता है, जिसको हिलो अब मान लीजिए आप हंसेंगे नहीं, आप हंसेंगे 24 घंटा हंस पाएंगे नहीं तो नहीं। मान लीजिए आप मोटर चलाते हैं, पानी तानते हैं, पानी अगर नहीं है तो मोटर क्या होगा, सीज हो जाएगा ना। इसी तरीके से आप मान लीजिए ज़्यादा हंसेंगे तो एनर्जी नहीं है, हंसेंगे तो आप सीज हो जाएगा, खत्म हो जाएगा। आपका मैसेज सीज हो जाएगा। लेकिन ये जो है सो क्या है, সাগর শিব মন্দির চলো এখানে ছোট ছোট সব মন্দির আছে যাত্রা পথে করবে ফার্স্ট ক্লাস দেখে আসি মহাগঙ্গা আরতি প্রবেশদ্বার এখানে আরতি হয় এই গঙ্গার আরতি হয় এখানে সন্ধ্যাবেলা এই আরতির জায়গা ফার্স্ট ক্লাস খুব সুন্দর এই আরতি হয় এখানে যদি রাত্রি আওয়াজ করো তাহলে আরতি দেখা যাবে বাই খড়গদ্দার মহাদেবজি মন্দির ভূতনাথ মহাদেব মন্দির ভূতনাথ মহাদেব মন্দির আবার ভূতনাথ ঘাট ধনুষকুণ্ড এই ধনু পাতালে চলে গেছিল এখান থেকে পাতালে চলে গেছে ধরে নিচে নামবে না এখানে বেশি দূরে এখান থেকে দেখো না ধনুষকুণ্ড এখানে রাম যে ধনুক ভঙ্গ করে না এটা পরে পাতালে চলে যায় চলে আর এই পুরুষোত্তম মন্দির আসো 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 চলো রাম মন্দির বাহ এটা খুব সুন্দর এটা দেখতে হবে রাম মন্দির অযোধ্যার জন্য যখন বেরিয়ে গেলেন মাতা সীতাকে বিবাহ করে তখন এই মন্দির তখন প্রতিষ্ঠিত হয় অল্প সময়ের জন্য এটা একটা সাইট সিন 80 টাকা মাথা পিছু নিল অল্প সময় 30-40 মিনিট লাগে আর বড় আছে সারাদিন যদি এখানে থাকা যায় একদিন স্টে করার মতো জায়গা এটা একদিন স্টে করা যেত একটা দিন পুরো লাগবে একদিন করলে আর একটু বেশি পয়সা দিলে আর একটু বেশি ঘুরিয়ে দেবে বাইরে বাইরে মন্দির আছে এটা লোকাল মন্দির 80 টাকার জন্য চলো এরাও তো করে ওরা আমাদের জন্য বসে থাকে इलाहाबाद धर्मशाला है 5000 प्लस 80 हाँ 126 बहुत आ रहा है बहुत सुंदर होटल बहुत सुंदर व्यवस्थापना है नाम बताओ होटल का सुदीप बाबू मिथिला अवध संस्कृत क्या नाम है हाँ मिथिला का धर्मशाला बहुत सुंदर व्यवस्था है सस्ता भी है और घर भी रूम भी बहुत अच्छा है चलिए রাস্তায় দাঁড়িয়েছে গাড়িটা এখানে একটা হোটেলে খাওয়া ঠিক করেছি 250 টাকা নিরামিষ আহার নেপালি টাকা 250 তারপরে ইন্ডিয়ার টাকা 180 টাকা নিরামিষ খাওয়ার চিন্তা করেন আমরা কত ভালো আছি ইন্ডিয়াতে এই দেখো হোটেল হ্যাঁ আমরা তো খাবো না কারণ আজকে ভেবেছি আজকে উপবাসই থাকবো হোটেলে খাবার একদমই পছন্দ না জনকপুর দর্শন করে সাইট সিন করে যখন হোটেলে ফিরলাম দেখি হোটেলে লাইন নেই ইলেকট্রিক কারেন্ট ছাড়া তো আমাদের রান্না হবে না আমাদের তো গ্যাস নেই ইন্ডাকশানে করি কোনো মতে আর কারেন্ট আসলো না বরঞ্চ আমার 1.5 ঘন্টা টাইম লস হলো 1.5 ঘন্টা দেরি করে আমরা বেরোলাম হ্যাঁ ফলে কী হলো রান্না অর্ধেক যেগুলো ছিল সেগুলো ফেলে দিতে হলো আর রান্না নষ্ট হলো কিছুতেই করলাম না একটা সম্ভব হলো না রাস্তায় কেউ একটু হোটেলে খেলো
আর কেউ আবার একটু নিজস্ব অল্প একটু ভাত টাত হয়েছিল, সেগুলো একটু ডিস্ট্রিবিউট খাওয়াটাও হলো। আর রাস্তায় একটু তরমুজ কেনা হলো, তরমুজ খাওয়া হচ্ছে। এই খেতে খেতেই যাওয়া। এই দেখুন রাস্তা, এই হচ্ছে নেপালের রাস্তা। কাঠমান্ডু যাওয়ার পথে রাস্তা খুব খারাপ, যার ফলে কিছু গাড়ির গতি খুব কম। আর এখানে এসি বাস ছাড়া চলবেই না, কারণ কি প্রচণ্ড ধুলা। একদম দরজা জানলা বন্ধ করে ভিতরে এসি চালিয়ে বসতে হচ্ছে। যাই হোক, একটু কষ্ট করেই যেতে হলো। আমাদের এত লম্বা সফর, আমাদের অভ্যাস নেই। আজকে তো কাঠমান্ডু পৌঁছাতে জনপুর থেকে আমাদের বেরোতে, ওই রান্না শুধু কারেন্টের জন্য বেরোতে এত দেরি হয়ে গেল যে আমরা রাত্রি 12টার সময় কাঠমান্ডু পৌঁছেছিলাম, 12টা সাড়ে 12টা নাগাদ। রাস্তায় আবার একটু দাঁড়ালাম, এই দাঁড়াতেই যাচ্ছিলাম। এখানে একটু চা পান হলো। বিকাল তখন 3টা-4টা বাজে। ড্রাইভার বললো যে এখনও এখান থেকে 7-8 ঘন্টা লাগবে পৌঁছাতে। তো আমাদের একটু সমস্যা হয়ে যায় কি, আমরা তো হোটেলে খেতে অভ্যস্ত নেই। আর রান্নাটা করা থাকলে আর কোনো সমস্যা হয় না, কিন্তু এই একটা সমস্যা হয়ে গেল, হোটেলে খেতে পারো না। এটা হচ্ছে পরের দিন 2 তারিখ ভোরবেলা। আমরা কাঠমান্ডুতে রাত্রে যখন 12টা-1টা ঢুকেছি, তখন দেখছি আমার যে এজেন্ট, ট্রাভেল এজেন্ট, সে হোটেল সব ঠিকঠাক করেই রেখেছে। রুম এখানেও 11টা রুম দিয়েছে, একটা রুম এক্সট্রা। রুমটা পেলাম, আরাম করে রাত কাটালাম। আজকে হচ্ছে আমাদের 2-4 না, 2-4-2026। কালকে অনেক কষ্ট করে আমরা শেষে এসে পৌঁছালাম কাঠমান্ডু। দারুণ ওয়েদার, ঠান্ডা আছে। হ্যাঁ, সোয়েটার ছাড়া ঘুরছি ঠিকই, কিন্তু একটু ঠান্ডা বেশ। হ্যাঁ, মিষ্টি ওয়েদার, রোদ উঠেছে, ঝলঝল করছে। কাঠমান্ডু আসতে কিন্তু আমাদের খুব কষ্ট হলো, তাই না? সময় লাগলো। কষ্ট মানে কি, গাড়িটা তো খুব ভালোই ছিল, কিন্তু অনেক যেন মনে হলো বেশি সময় লেগে গেল। আমরা রাত্রি 1টার সময়, গতকাল রাত্রি 1টা বাজে যখন আমরা কাঠমান্ডু ঢুকলাম। বাপরে बाप, খুব অসুবিধা। सहयोग निकै नै ठुलो राहत हुनेछ। त्यसैले आमा बुवा दाजुभाइ दिदीबहिनीहरू आइदिनुहोला, केही सहयोग गरिदिनुहोला। আমি আর স্বপনবাবু বেরোলাম। রান্নার প্রস্তুতি, বাজার করা হলো। এখান থেকে মুদিখানা জিনিসপত্র কিনা হলো। বড় দোকান, জিনিসের সব দাম বেশি, কিন্তু সুন্দর এখানে একটা সবজি বাজার ছিল। আর আমাদেরকে হোটেল থেকে কিচেন দিয়ে দিয়েছে, তো আমাদের আর কোনো চিন্তা ছিল না। ওইখানেই রান্না হবে। 2টো ইন্ডাকশান আর পর্যাপ্ত পরিমাণে বাসনপত্র। আমরা অল্প মানে যতটুকু প্রয়োজনীয় বাসনপত্র আমাদের কাছেই আছে। জলের ব্যবস্থা ছিল। আর এই দেখো বাজার, বিরাট বাজার। আমরা অবাক হয়েছি বাজার দেখে, কিন্তু জিনিসপত্রের দাম তুলনামূলকভাবে ভারতের থেকে একটু বেশি। এখানে আলু 25 টাকা, এখানে শাক কিনবে 100 টাকা কেজি। শাক 100 টাকা, মানে আমাদের ভারতীয় টাকা 100 টাকা। সব জিনিসেরই দাম বেশি ছিল, তবুও তো আমাদের চলতে হবে। আমরা অল্প করেই কিনি, কেন এগুলোকে আবার ক্যারি করতে হবে। বেশি কিনে নিলে আবার ক্যারি করে আরেক জায়গায় নিয়ে যেতে হবে। যাই হোক, এখান থেকে একটু টমেটো কিনে হলো। টমেটো এখানে ভারতের টাকায় প্রায় 50 টাকা কেজি, যেখানে আমাদের ভারতে এখন 20 টাকা 30 টাকা কেজি পাওয়া যায়। তো সব বাজার টাজার করলাম। আমি আর স্বপনবাবু 2 ব্যাগ ভরে বাজার করলাম, কেন এখানে আমরা কাঠমান্ডুতে 3 দিন থাকবো, ওই জন্য একটু বাজার করে নেওয়া হলো। 3 দিনে এখানে রাখতে অসুবিধা না। কিচেনটা ভালো দিয়েছে, একটা রান্নার ছোটো জায়গা দিয়েছে, ওখানে আমাদের অসুবিধা হবে না। চলো, আজকে দুপুরে এখানে রান্না করা হবে। আমরা এখানে আজকে ঠিক করেছি ডাল, ভাত, তরকারি। গতকাল আহারটা ভালো হয়নি, আজকে একটু জুত করে দুপুরবেলা রান্না করব। আর সকাল থেকে বলেছি কারো ঘোরাঘুরি কিছু দরকার নেই, রান্না করে ভাত টাত খেয়ে সবাই একটু রেস্ট নিয়ে বেলা 1টা-1:30 নাগাদ এজেন্টের সাথে ঠিক হয়েছে, ট্রাভেল এজেন্টের সাথে, 1টার সময় গাড়ি দিবে, তারপরে আমরা সাইট সিন করতে বেরোবো। পনির এখানে নিলাম 550 টাকা কেজি, কিন্তু আমাদের ভারতে দেখো 400 টাকা, 300 টাকা, 350 টাকা ভালো পনির পাওয়া যায়। 2026 আমরা এখন কাঠমান্ডু। সকালে ভোজন হয়ে গেছে। সকালে ব্রেকফাস্ট এবার কালকে থেকে বলে দেবো ভেবেছি, আমরা নিজেরা করে নেব। লোক সংখ্যা এবার বেশি, তো সবার জন্য করে ওঠা সম্ভব নয়। 30 জন আছি, ভাবুন 30 জনের 3 বেলা রান্নাবান্না জোগাড় যন্ত্র করা কঠিন ব্যাপার আছে। তা ঠিক করেছি, বলবো যে সকালে ব্রেকফাস্টটা যে যার ঘরে যেরকমভাবে করে নেবে। দুপুরে ভোজনের ব্যবস্থা, রাতের ভোজনের ব্যবস্থা আমরা করব। দুপুরে তো দারুণ এখানে বাজার, কাঠমান্ডুর বাজার দারুণ। গেলাম বাজারে আমি আর স্বপনবাবু, মন খুলে একটু বাজারটা। পনির এখানে 550 টাকা কেজি নিল। এমনি আলু 25 টাকা, আমাদের ইন্ডিয়ান টাকা 25 টাকা। পনির ইন্ডিয়ান টাকা 550। এখানে কিন্তু ইন্ডিয়ার অ্যামাউন্ট চলছে না, ইন্ডিয়ার টাকাটা এখানে খুব ভালো চলছে না। জায়গায় কিন্তু ইন্ডিয়ার টাকা নিচ্ছে না। কিন্তু আমরা যখন জনকপুর ধামে গেলাম, ওখানে ইন্ডিয়ান টাকা একদম কোনো অসুবিধা ছিল না। তবে বলি, আমরা ঢুকেছি পানি ট্যাঙ্কি কাকরবিটা হয়ে। ওখানে আমাদের বাস ছিল দাঁড়িয়ে, খুব সুন্দর বাস, OnePlus, একটা দারুণ কোম্পানির বাস।
একদম এসি বাস, দারুণ সিট ফিট। নেপালে আপনারা জানেন, যারা নেপালে এসেছেন তারা জানেন যে নেপালের সমস্ত গাড়ি যেগুলো চলে, এখানে তো ট্রেনের ব্যবস্থা নেই, সুতরাং এখানে বাস সার্ভিসে যাদের মেন সার্ভিস, কিন্তু প্রত্যেকটা বাস কিন্তু খুব সুন্দর লাক্সারি। তো আমাদের যে গাড়িটার মধ্যে স্লিপারও ছিল, পিছনে 2-3টা সিটে স্লিপারও আছে। তো আমরা জনকপুর ধামে প্রথমে এসেছি, তখন রাত্রি 10টা বাজে, 31 তারিখ। নাইট স্টে করলাম, দারুণ হোটেল। আমাদের যে ট্যুর কন্ডাক্ট করছেন যিনি, তিনি একদম সব ব্যবস্থা করেছেন, দারুণ হোটেল। খাওয়া দাওয়ার কিছু হলো না ওই দিন, রাত্রি 10টা কি করবো, একটু হালকা ফুলকা সবাই নিয়ে নিয়েছি, মুড়ি টুড়ি যা নিজেদের কাছে ছিল। পরের দিন আমরা জনকপুর ধাম দেখলাম, দেখে দর্শন একদম 9টার মধ্যে রেডি। এসে ঘরে এসে রান্নাবান্না করে খেয়ে দিয়ে বেরোবার একটা পরিকল্পনা নিয়েছি। অর্ধেক রান্না হচ্ছে, কারেন্ট চলে গেল। আমাদের তো ইলেকট্রিসিটিতে রান্নার ব্যবস্থা, ইন্ডাকশান কুকারে রান্না হয়, ব্যাস। আর রান্না করতেই পারলো না, অর্ধেক লোক খেলো, আর অর্ধেক জিনিসপত্র ফেলতে হলো লাস্ট, যেটা অর্ধেক রান্না হয়েছে এগুলো ফেলে দিতে হলো। দিয়েটে কোনো রকমে আমরা বেলা 11টা নাগাদ, গতকাল 1 তারিখ 1/4/2024 বেলা 11টা নাগাদ আমরা বেরিয়েছি। রাত্রি 1টার সময়, মানে প্রায় 14 ঘন্টা লাগলো আমাদের। অবাক কাণ্ড, আমরা জনকপুর থেকে কাঠমান্ডু আসলাম। তো কপাল ভালো যে আমরা সবাইগুলো আগের থেকে ট্যুরটা প্যাকেজটা করা থেকে ভালো হলো কি, আমাদের হোটেল সব বুক করাই ছিল না। এটা রাতে 1টার সময় এসে কোথায় হোটেল খুলবে, সবাই গাড়িতে বসে থাকতে হতো সারা রাত, কোনো উপায় ছিল না। তারপরে এখানে একদম হোটেলে আসলাম। আজকে ভোরে আর ঘুম থেকে কেউ ওঠেনি, সবাই বলেছে সবাই রেস্ট নাও। জার্নিটা একটু লং জার্নি হয়েছে, 14 ঘন্টা জার্নি, 14 ঘন্টা বসে থাকা। যদিও গাড়ির মধ্যেই ছিল, ভিডিও ছিল, সব টিভি চলছিল, গান টান শোনা, ও এসি গাড়ি। তথাপি একভাবে 14 ঘন্টা বসে থাকা আমরা অভ্যস্ত নয়। মাঝে মাঝে নামছিলাম, চা পান, তারপরে কোথাও একটু টয়লেট ইউরিনের জন্য নামা হয়েছিল, একটু তরমুজ কিনলাম রাস্তায়, খেয়ে ব্যাস। রাত্রি 1টায় এসেছি। আর আজকে সকালবেলা উঠলাম একটু দেরি করে। তারপরে রান্নাবান্না এখানে সব জায়গায়, কিন্তু এবার যখন আমরা কথা বলি সব জায়গায় কিচেনের কথা বলে নিচ্ছি, যে আমাদের যেন রান্না করার ব্যবস্থা থাকে। হ্যাঁ, তো এখানে আমরা রান্না করলাম দুপুরে, ফার্স্ট ক্লাস পাঁপড় ভাজা, ভাত হলো, আলু পটলের তরকারি। পটল এখানে 100 টাকা কেজি, 110-15 টাকা কেজি, একটু বেশি আছে। বাটার নিয়ে আসলাম, ফার্স্ট ক্লাস। তারপরে ডাল হলো, মুসুরির ডাল কাঁচা তেল দিয়ে পেয়ে গেলাম। এখানে ধনে পাতা কুচি করে দেওয়া হলো, খুব টেস্ট, সবাই খেয়ে খুব খুশি, ফার্স্ট ক্লাস। যাই হোক, এখন আমরা বেরোবো। আমাদের ট্রাভেল এজেন্ট যে আছেন, ওনাকে 1.5 লাখ টাকা পেমেন্ট করে দিলাম। আগে 50,000 টাকা অ্যাডভান্স করেছিলাম, আজকে 1 লাখ টাকা দিয়ে দিলাম। টাকা কাছে রেখার তো কোনো মানেই হয় না। লোক ভালো লোক, ভদ্রলোক। উনি আসলেন, এসে টাকা নিয়ে গেলেন। আর আমাদের পুরো ট্যুরটাকে, এতক্ষণ তো ফোনে কথা হচ্ছিল, উনি ভালো করে বুঝিয়ে দিলেন। উনি বললেন আপনি 4 দিন কাঠমান্ডুতে থেকে যান। সত্যি কাঠমান্ডুর ওয়েদার খুব সুন্দর, ঠান্ডা, বেশ ভাইন লাগছে। আর লুম্বিনীতে বললো, লুম্বিনীতে আপনাকে 1 দিনের মধ্যে হয়ে যাবে, জনকপুর ধামের মতো। আর ওখানে টেম্পারেচার এখন 40 ডিগ্রি, ওখানে থাকতে খুব অসুবিধা আপনার। এসব দিকে নন এসি রুমে আপনি ভালো থাকতে পারেন, কিন্তু লুম্বিনী খুব অসুবিধা। তো ঠিক আছে, বললো আমি ভালো গাড়ি দিয়ে দেবো, আপনার জার্নিতে আর অসুবিধা হবে। তো চলুন, সাথে থাকুন। আমরা এখন যাচ্ছি সাইট সিন করতে। বেলা 1টার সময় গাড়ি আসবে, 1টায় বেরোবে, এখন 1টাই বাজে। সাইট সিন করে সন্ধ্যাবেলায় যাব পশুপতিনাথ মন্দির দর্শন করবো না আজকে। মন্দিরের রাত্রে সন্ধ্যা আরতি দেখে, আশেপাশে কিছু দেখে তারপরে আবার রুমে ফিরে আসবো। আজকে বিকালের রাতের মেনু বলে দিচ্ছে খিচুড়ি খাবে, সব খিচুড়ি। ঠিক আছে, চলো খিচুড়ি। সঠিক বেলা 1টার সময় কিন্তু আমাদের মিনি বাস এসে হাজির। আমরা আজকে মিনি বাস দিয়েছি একটা, বাসটা ভালো, ভিতরে সুন্দর জায়গা। ডেড বডি নিয়ে যাচ্ছে নাকি? হর হর মহাদেব। ও হর হর মহাদেব, চলো, ভেরি গুড। মানে বডি যাচ্ছে, আগে পিছে কোনো শব্দ থাকবে না। না, ये हमारा गाड़ी का ना, अभी जो जा रहे हैं यहाँ से, ये सांगा मंदिर है जहाँ, सांघा मंदिर, हाँ, सांघा शिव मंदिर, शिव मंदिर। हाँ, सांघा शिव मंदिर, खूब सुंदर। चलो
আমরা যাই। আজকে আমাদের প্রথম স্পট কয় তারিখ? 2 তারিখ, 2/4/2026 তারিখ প্রথম স্পট আমাদের সাংঘা শিব মন্দির। চলো, টিকিট আছে নাকি দেখতে? জল নিব, কেউ আলাদা নিও না, আমি প্যাকেট জল নিয়ে নিই। চলো, আসো। হ্যাঁ, কি করে আটকাছে? সিটে হরে কৃষ্ণ। টিকিট কাটো সবাই। नेपाली 100, इंडियन 65। नेपाली 100 रुपया। नेपाली 100 টাকা করে যে যার মতো টিকিট কেটে নাও। চলো, টিকিটটা দাও। খুব সুন্দর, চলো দারুণ। এই আমাদেরটা চলো, এই যে আমাদেরটা, এই যে বাহ, আরে না উঠবে না, চল। হেমা মালিনী, ধর্মেন্দ্র সব ছড়াছড়ি। চলো এখানে যখন আমরা প্রবেশ করলাম তখন আবহাওয়া বেশ সুন্দর, মেঘলা ওয়েদার, কোনো কষ্ট নেই। কিন্তু বিষয়টা পুরোটা একটু আর্টিফিশিয়াল, মানে কৃত্রিমভাবে সাজানো। 1988 সালে বিশাল এক শিব মূর্তি তৈরি হয়েছে। এটা একটা ভ্রমণের একটা স্থান বানানো হয়েছে, খুব ভালো। তো এরকম ভ্রমণকে উৎসাহিত করতে বা ভ্রমণ থেকে রোজগার করারও কিন্তু সরকারি ব্যবস্থাপনা এরকম করতেই পারে। বিভিন্ন জায়গায় স্পটগুলোকে একটু কমার্শিয়াল, মানে একটু এই ধরনের চিন্তা ভাবনা করে যদি একটু সাজানো হয় তাহলে কিন্তু খুব মন্দ হয় না। আমার মনে হয় রাতে এটা অপূর্ব লাগবে দেখতে এই জায়গাটা। তো এখানে আমরা খুব মজা করছিলাম। আমাদের নেপালে আজকে কাঠমান্ডুতে প্রথম দিনে দর্শন। আজকে 3টা পয়েন্ট আমরা যাব। ডোলেশ্বর মহাদেব মন্দির, এই শিব মন্দিরটা দেখব, তারপরে আমরা পশুপতিনাথে সন্ধ্যাবেলায় একটু দেখে নিব। কোন পোজ এটা? সূর্য যেতে কিছুটা দিকে আঙ্গুল দিয়ে দেবে, দেখ ছোট হয়ে যাবে তো, রোদ ওদিকে আছে। এটা লাগবে, চোখের ডিস্টার্ব হলে এটা লাগবে না, রোদ্র আছে না। হ্যাঁ, তাকান। এবার হচ্ছে আপনি যেন দাদা দেখাচ্ছে আপনাকে কিছু একটা, আপনি দেখছেন। হ্যাঁ, ও বাবা দিকে এটা দিদি, ভালো লাগবে। আরে এইটা খুশি, দারুণ লাগতেছে। হরে কৃষ্ণ। ঠিক আছে। এই যে কমল জৈন এবং মতি সায়ের জৈন দ্বারা নির্মিত, 88 সালে। 88 মানে কোন পোজ? নতুন পোজে ফটো। আমরা যখন ঘুরতে বেরোই তখন আমাদের যে পানীয় জলের যে ব্যবস্থা, এটাকে আমরা জয়েন্টলি করি। এতে কি হয়, একটু সস্তায় পাওয়া যায়। এরকম বড় বড় ক্যারেট কিনে নিই, পুরো একসাথে প্যাকেট কিনে নিই, তারপরে সবাই মিলে ডিস্ট্রিবিউট করি, দিনের শেষে এটা শেয়ার করি। তো এবার তো আমাদের প্যাকেজের মধ্যেই আছে এগুলো, ওই জন্য আমাকে এগুলো ব্যবস্থা করতে হয়েছে। আর আমি আর পরে কারো কাছে পয়সা চাইতে পারিনি এসব নিয়ে। इसका नाम डोलेश्वर डोलेश्वर महादेव। इसके बाद कहाँ जाएंगे? पशुपतिनाथ। पशुपतिनाथ। ये देखेंगे, आरती देखेंगे, आरती देखेंगे, मंदिर अभी दर्शन नहीं करेंगे? देखेंगे कल कल मंदिर दर्शन, आज आरती देखेंगे। और पीछे से वो जो शमशान घाट है ना, जहाँ वो दाह होता है, वो पॉइंट दिखाइएगा, ठीक है? चलो, डोलेश्वर मंदिर दर्शन हमारे द्वितीय पॉइंट है जी। এই আমরা ডোলেশ্বর মহাদেব মন্দিরে চলে আসলাম। এখানে রুদ্রাক্ষের অনেক আমদানি এবং সস্তাও দেখলাম। এই মন্দিরটা কিন্তু বেশ সুন্দর, ভিতরে অনেক শিব মন্দির টন্দির রয়েছে, শিবের মূর্তি, নন্দী মহারাজ রয়েছে, বিরাট এক নন্দী মহারাজ রয়েছে, শিবলিঙ্গ প্রচুর এদিক ওদিক, বেশ ভব্য জাগ্রত মন্দির মনে হলো। আর খুব বেশি পায়ে হাঁটাহাঁটির ব্যাপার নেই। তবে কি দুপুরে সবাই আহার করেছে, 1টার মধ্যে আহার করে বেরিয়েছে। তো এই দেখো, এই বেচারা তো ক্লান্তই হয়ে পড়েছে। অন্য একজন ছেলেকে নিয়ে এখানে ঘুমিয়ে পড়েছে। দুপুরবেলা সবারই একটু ঘুমের ভাব আসে। এই সংকটমোচন মহাদেব মন্দির এই আমাদের হনুমানজিকে দেখলাম, দর্শন করলাম। তারপরে সবারই একটু গা ছাড়া ছাড়া ভাব, ঢিমা তালে সব চলছে। আমি একটু সবসময় বলি, দেখো
আমরা কিন্তু একটা প্রজেক্টে বেরিয়েছি, যা যা আমরা ঠিক করেছি সেগুলো সব দেখে ফিরতে হবে তো, না হলে এই যে এত অর্থ ব্যয় করছে এই অর্থ তো বেকার চলে যাবে। ওই দেখো সবাই একটু বসে জিরিয়ে নিচ্ছে, আর কত। শেষ হলো আমাদের নেপাল ভ্রমণের প্রথম ভিডিও কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। খুব ইন্টারেস্টিং ভিডিও। আমার এই ভিডিওর মধ্যে দিয়ে আপনি নেপাল পুরোই দেখে নিতে পারবেন। এবার আমাদের মুক্তিনাথ সফর হচ্ছে এবারে সবথেকে ভালো সফর ছিল। তো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটু ভিডিও কেমন লাগলো একটু কমেন্টস করবেন, ভিডিও শেয়ার করবেন, হ্যাঁ লাইক করবেন। তো চলুন সবাইকে প্রণাম, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবার সবার সাথে দেখা হবে।